আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। প্রকাশ হওয়ার পর এই নিয়ে ইতিমধ্যে আবেদন করা, কিভাবে পেমেন্ট করতে হবে এবং পুরো সার্কুলার নিয়ে কিন্তু আমি সেপারেট ভিডিও দিয়েছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে ভাইয়া বিজ্ঞান ইউনিটের কি শর্ত রয়েছে এবং কোন সাবজেক্ট পড়তে হলে কত মার্কস পেতে হবে, চান্স পেতে হলে কত মার্কস পেতে হবে, এরকম নানা প্রশ্ন তোমরা আমাকে করেছো। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি অনেক তথ্য দিব, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমেই আমরা জেনে নিই গুরুত্বপূর্ণ তারিখগুলো। বন্ধুরা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, 10 জুন থেকে চলবে 20 জুন পর্যন্ত, মাত্র 11 দিন সময় দেওয়া হয়েছে। আবেদন ফি দিতে হবে 800 টাকা এবং এর সাথে যদি বিকাশের মাধ্যমে দাও তাহলে হচ্ছে 808 টাকা তোমার লাগবে। যাই হোক বন্ধুরা, এই নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়েছি কিভাবে পেমেন্ট করতে হবে, চাইলে তোমরা দেখে নিতে পারো। যোগ্যতা যাচাই, অর্থাৎ তুমি আসলে ওই ইউনিটের যোগ্য কিনা সেটা 10 জুন থেকে 27 জুনের মধ্যেই দেওয়া হবে। চাইলে তুমি পরবর্তীতে ফিও দিতে পারবে, অর্থাৎ এখন আবেদন করে রাখলে তুমি চাইলে পরেও ফি দিতে পারবে। সেই ফি দেওয়ার ডেডলাইন হচ্ছে 10 জুন থেকে 27 জুন। আর প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে আগামী 5 জুলাই থেকে পরীক্ষার আগ পর্যন্ত। ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী 13 আগস্ট থেকে 27 আগস্ট পর্যন্ত। এরপর ক্লাস শুরু হবে আগামী 6 সেপ্টেম্বর 2026। এবার আসি ভর্তি পরীক্ষার সময়। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী 17 জুলাই সকাল 11টা থেকে 12টা পর্যন্ত এবং আসন বিন্যাস, অর্থাৎ কে কোন কেন্দ্রে তার সিট পড়েছে তাদের আসন বিন্যাস প্রকাশিত হবে 14 জুলাই, ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দেখতে পাবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, পরীক্ষা কিন্তু ঢাকাতেই অনুষ্ঠিত হয়। এটা কিন্তু বিভাগীয় শহরে পরীক্ষা হয় না। তাই যারা ঢাকার বাইরে থেকে আবেদন করবে তাদের অবশ্যই ঢাকায় পরীক্ষা দেওয়ার মতো সেই ধরনের বিষয়গুলো তোমাকে আগে থেকে প্ল্যানিং করে রাখবে। ফলাফল প্রকাশিত হবে বিজ্ঞান ইউনিটের 20 জুলাই এবং চয়েস, অর্থাৎ বিষয় বা সাবজেক্ট চয়েস তোমরা করতে পারবে 22 জুলাই থেকে 6 আগস্ট। এবার আসি কলেজগুলো নিয়ে একটু ধারণা দেই। ছাত্রছাত্রী উভয়ের জন্য রয়েছে সরকারি তিতুমির কলেজ, বাংলা কলেজ, নজরুল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ। শুধু ছাত্রদের জন্য রয়েছে ঢাকা কলেজ, শুধু নারী শিক্ষার্থীদের জন্য রয়েছে ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। তার মানে হচ্ছে একজন ছাত্র 5টি কলেজের আসনের জন্য তিনি লড়াই করবেন এবং একজন ছাত্রী 6টি কলেজের আসনের জন্য তিনি লড়াই করবেন। এবার আসি নতুন আসন সংখ্যা, শুধু বিজ্ঞান ইউনিটের কোটা সহ আলোচনা করছি। তোমরা দেখতে পাচ্ছ ঢাকা কলেজে মোট আসন রয়েছে 775টি, যার মধ্যে সাধারণদের জন্য রয়েছে 716, কোটার জন্য রয়েছে 59টি। কবি নজরুল সরকারি কলেজে মোট আসন সংখ্যা রয়েছে 495টি, এর মধ্যে সাধারণদের জন্য রয়েছে 458টি এবং কোটার জন্য রয়েছে 37টি। অন্যদিকে বাংলা কলেজে কোটার জন্য রয়েছে 56টি, সাধারণদের জন্য রয়েছে 677টি এবং সব মিলিয়ে প্রায় 733টি আসন রয়েছে। তিতুমির কলেজে কোটা 62টি, সাধারণ 758 এবং মোট রয়েছে 820টি আসন। শহীদ সোহরাওয়ার্দী কলেজে কোটা রয়েছে 43টি, সাধারণদের জন্য রয়েছে 477 এবং মোট রয়েছে তাহলে 520টি আসন। ইডেনে রয়েছে কোটা 66টি, সাধারণ রয়েছে 810, মোট হচ্ছে 876টি। বেগম বদরুন্নেসাতে রয়েছে কোটা 23টি, সাধারণদের জন্য রয়েছে 553টি, মোট হচ্ছে 576টি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কোটার জন্য মোট আসন রয়েছে 346টি এবং সাধারণদের জন্য মোট আসন রয়েছে 4449টি। মোট আসন রয়েছে 4795টি। তার মানে যারা সাধারণ শিক্ষার্থী তাদের জন্য কিন্তু কিছুটা টাফ হয়ে গেল, এবার কিন্তু ভালো মার্কস তোমাকে পেতে হবে। বিজ্ঞান ইউনিটে আবেদন করার জন্য অবশ্যই তোমার এসএসসি এবং এইচএসসি জিপিএ, মোট জিপিএ 7.0 প্রয়োজন হবে। এটা মোট জিপিএ প্রয়োজন হবে, আলাদা আলাদা না। অর্থাৎ এসএসসিতে কম এইচএসসিতে বেশি বা এইচএসসিতে কম এসএসসিতে বেশি, মোট জিপিএ 7.0 হলেই তুমি আবেদন করতে পারবে। আর আবেদন করার সাল হচ্ছে 20, 21, 22 এবং 23 এসএসসি এবং এইচএসসি হচ্ছে 2024 এবং 2025। বাণিজ্য ও মানবিক শাখার জিপিএগুলো তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার আসি ভর্তি পরীক্ষা কিভাবে হবে। ভর্তি পরীক্ষা সাধারণ তথ্যগুলো জেনে নিই। ভর্তি পরীক্ষা হবে 100 নম্বরের, সময় দেওয়া হবে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। নেগেটিভ মার্কিং রয়েছে, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কাটাও যাবে। মোট পাস নাম্বার হচ্ছে 40। ক্যালকুলেটর সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস তুমি ইউজ করতে পারবে না।
বিজ্ঞান ইউনিটের জন্য তুমি সাধারণভাবে পদার্থ, রসায়ন, ম্যাথ, বায়োলজি 25 নাম্বার করে অ্যান্সার করতে পারবে। তবে তুমি চাইলে ম্যাথ এবং বায়োলজির পরিবর্তে অর্থাৎ এইচএসসি লেভেলে যেটা তোমার চতুর্থ বিষয় ছিল সেটার পরিবর্তে তুমি চাইলে বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করতে পারবে। কিন্তু পদার্থ, রসায়ন তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে, টোটাল 100 নাম্বার। আর এখানে বিভাগ পরিবর্তনে কোনো ইউনিট নেই, নিজ ইউনিটে পরীক্ষা দিয়ে যে স্কোরটি তুমি পাবে সেই স্কোর দিয়ে তুমি অন্য বিভাগে চয়েস দিতে পারবে। এবার আসি মেরিট লিস্ট কীভাবে হবে। ভর্তি পরীক্ষা 100 নাম্বার, জিপিএর উপর রাখা হয়েছে 20 নাম্বার, অর্থাৎ এসএসসি জিপিএকে 2 দিয়ে গুণ করে সর্বোচ্চ 10 নাম্বার, এইচএসসি জিপিএকে 2 দিয়ে গুণ করে সর্বোচ্চ 10 নাম্বার, অর্থাৎ 20 নাম্বার। সর্বমোট 120 নাম্বার উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে। তারপরও মেধা তালিকায় আরও কিছু বিষয় রয়েছে। যারা 2024 সালের শিক্ষার্থী অর্থাৎ সেকেন্ড টাইম যারা দিবে এইচএসসির, তাদের কিন্তু 2 মাইনাস করে স্কোর নির্ণয় করা হবে। আর স্কোর যদি সমান হয়ে যায়, এটা সবার ক্ষেত্রে, সেকেন্ড টাইমার হোক আর ফার্স্ট টাইমার হোক, স্কোর যদি সমান হয়ে যায় তাহলে কি করতে হবে, তাহলে তারা এইচএসসি প্রথমেই যেটা দেখবে এইচএসসির জিপিএ উইদাউট 4 সাবজেক্টে তোমার কত স্কোর আসছে সেটা তারা দেখবে। এটাও যদি সমান হয়ে যায় তারপর তারা দেখবে এইচএসসি পরীক্ষার জিপিএ তোমার চতুর্থ বিষয় সহ কত আসতেছে। এরপর সেটাও যদি সমান হয়ে যায় তারপর দেখবে এসএসসি পরীক্ষার জিপিএ উইদাউট 4 সাবজেক্ট, সেটাও যদি হয়ে যায় সমান, তাহলে সর্বশেষ যেটা দেখবে এসএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ উইথ 4 সাবজেক্ট। আশা করি মোটামুটি তোমরা বুঝতে পেরেছ। এবার আসি নতুন এবং গুরুত্বপূর্ণ শর্ত, যেটা কিছুক্ষণ আগেই বললাম। যারা সেকেন্ড টাইমার শিক্ষার্থী এইচএসসির ক্ষেত্রে তাদের 2 মাইনাস করে মেধা স্কোর নির্ধারিত হবে। কোটা না থাকলে সেই আসন সাধারণত যাতে যুক্ত হবে। অন্য শিক্ষার্থীদের ছবি ব্যবহার করলে পরীক্ষা বাতিল এবং আইনি ব্যবস্থাও নেওয়া হবে। এবং চয়েস দেওয়ার সময় তোমাকে কোটা দিতে হবে। আবেদন করার সময় কোনো কোটা দিতে হয় না, চয়েস দেওয়ার সময় তোমাকে দিতে হবে। তাই অনেকেই যে প্রশ্নটি করেছিলে, ভাই আমরা তো কোটার কোনো কিছু দেখলাম না, এটা তোমাকে চয়েস দেওয়ার সময় দিতে হবে। বিজ্ঞান ইউনিটে বিষয়ভিত্তিক শর্তগুলো আমরা জেনে নিই, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি পদার্থবিজ্ঞান সাবজেক্টটি পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই এইচএসসি ক্ষেত্রে পদার্থ এবং গণিত বিষয়টি তোমার থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে 5 পেতে হবে। গণিত সাবজেক্টটি যদি পড়তে চাও তাহলে তোমার এইচএসসি লেভেলে অবশ্যই তোমার গণিত বিষয়টি থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিতে 5 পেতে হবে। রসায়ন সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসসি লেভেলে তোমার রসায়নও থাকতে হবে এবং ম্যাথও থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় রসায়নে 5 পেতে হবে। পরিসংখ্যান বিষয়টি যদি পড়তে চাও তাহলে এইচএসসি লেভেলে তোমার গণিত থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিতে 5 পেতে হবে। উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা এবং মনোবিজ্ঞান এই 3টি সাবজেক্টের ক্ষেত্রে একই নিয়ম। এইচএসসি লেভেলে জীববিজ্ঞান সাবজেক্টটি থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে 5 পেতে হবে। ভূগোল ও পরিবেশ এবং গার্হস্থ্য অর্থনীতির জন্য আলাদা কোনো নিয়ম নেই। তবে মৃত্তিকা বিজ্ঞানের পড়ার জন্য এইচএসসি লেভেলে অবশ্যই জীববিজ্ঞান এবং রসায়ন বিষয়টি থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় রসায়নে 5 পেতে হবে। তার মানে নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পারছো যে তুমি যদি ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়টি অ্যান্সার না করো তাহলে জীববিজ্ঞান রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে যেমন উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা এবং মনোবিজ্ঞান, এই সাবজেক্টটিতে তুমি আবেদন করতে পারবে না বা চয়েস দিতে পারবে না বা তুমি এই সাবজেক্টটি পাবে না। ঠিক একইভাবে তুমি যদি ম্যাথ সাবজেক্টটি অ্যান্সার না করো তাহলে তুমি ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে যেমন গণিত, পরিসংখ্যান, এই সাবজেক্টগুলো কিন্তু তুমি অনার্স করতে পারবে না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টাই অ্যান্সার করো আর যদি এই শর্তগুলো পূরণ করো তাহলে সকল সাবজেক্টে তুমি আবেদন করতে পারবে। তবে তুমি যদি অন্য কোনো গ্রুপে যেতে চাও তাহলে সেই গ্রুপের শর্তগুলো তোমাকে পূরণ করতে হবে। যাই হোক বন্ধুরা, এবারে কোটা তথ্য জেনে নেই। এবারে মুক্তিযোদ্ধা সন্তানের জন্য 5%, উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী 1%, হরিজন দলিত 1%, প্রতিবন্ধীদের জন্য রয়েছে 1% আসন এবং অন্যান্য শর্তগুলো তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর সর্বশেষ একটি বিষয় তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া এবার কত স্কোর পেলে আমাদের একটু সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এবার কিন্তু আসন গতবারের তুলনায় বা আগের বারের তুলনায় অনেক কমে গেছে, তাই এবার স্কোর বেশি তুলতে হবে বা তোমাকে বেশি নম্বর এবং বেশি স্কোর তোমাকে তুলতে হবে, তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে। তবে আমরা ধারণা করছি তোমাকে অবশ্যই 55+ মার্কস তোমাকে ক্যারি করতে হবে 100 নম্বরের মধ্যে এবং জিপিএ যার যত বেশি সে তত বেশি এগিয়ে থাকবে, যার জিপিএ যত কম সে তত পিছিয়ে যাবে। তবে জিপিএ যদি কম থাকে, ভর্তি পরীক্ষায় যদি ভালো করো তাহলে তুমি কিন্তু এগিয়ে যেতে পারো। মোট কথা কোনো না কোনো দিক থেকে তোমাকে এগিয়ে যেতে হবে। তার মানে মোটামুটি তুমি ধরে নিতে পারো 55+ যদি পাও তাহলে হয়তো বা একটা সম্ভাবনা হতে পারে। তবে সেটা যেমন তোমার মনের মতো সাবজেক্ট হবে বিষয়টা এমন না, তুমি চান্স পেয়ে যেতে পারো। যাই হোক বন্ধুরা, চান্স পাওয়ার আরও বেশ কিছু টেকনিক রয়েছে, এগুলো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও ডিটেলস আলোচনা করব। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।